হায় আল্লাহ, এ তো দেখি আমার স্ত্রী। আমার স্ত্রী 10 বছর পর আমারই বাসার সামনে, কিন্তু ওর শরীরে এত মারাঘাত কেন? আমাকে তো বিষয়টা জানতে হবে। ভাইজান, আপনি গো বাসায় কি কাজের লোক লাগবো? কাজের কাজের মেয়ে কাজের মেয়ে হিসেবে আমাদের বাসায় আছে আমার স্ত্রী? ভাইজান কি ভাবতাছেন? হ্যাঁ, আমাদের বাসায় তো একটা কাজের মেয়ে লাগবে, কিন্তু আপনি জানলেন কিভাবে যে আমাদের বাসায় একজন কাজের মেয়ে লাগবে? আরে ভাইজান, মানুষের বাসায় বাসায় কাজ খুঁজতেছি, তো আপনাদের বাসায় আমি কাজ খুঁজতে আইছি। এখন যে বাসায় আমার কাজ রাখে ওই বাসায় কাজ করবো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি ভিতরে আসেন, ভিতরে এসে কথা বলেন। কি ব্যাপার, আফরোজার এমন করুণ অবস্থা কিভাবে হলো? ও তো আমার কাছ থেকে গিয়েছিল বিলাসিতার কারণে। ও নাকি একটা ছেলেকে অনেক ভালোবাসতো। তাহলে ভালো থাকার আশায় আমার কাছ থেকে চলে গিয়ে ওর শরীরের অবস্থা এমন, ওর মনে হচ্ছে অনেক খারাপ অবস্থা যাচ্ছে। না না, যেমনি হোক আমার এই বিষয়টা জানতে হবে। কেমন যেন বিষয়টা রহস্যজনক মনে হচ্ছে। চাই আমি গিয়ে দেখি অবস্থাটা কী। হ্যাঁ, আপনি কি করতেছেন? আপনি উপরে বসেন, উপরে বসেন, আপনি উপরে বসেন, নিচে বসেন না। ভাইজান সমস্যা নেই, উপরে বসলে আমার গায়ে যে ময়লা। না না, সমস্যা নেই, আপনার গায়ে ময়লা আছে এটা কোনো সমস্যা নেই, আপনি উপরে বসেন। আচ্ছা, আপনি কি কি কাজ করতে পারেন একটু বলুন তো? ভাইজান, আমি সব কাজ করতে পারি। রান্না বাড়া, কাপড় চোপড় ধোয়া, ওয়াশরুম ধোয়া, তারপরে ঘর মোছা, বাচ্চা রাখা। ভাইজান আমি সব পারি। হায় হায়, কি নিয়তি! আল্লাহ, যে মানুষটা একসময় রাজরানীর মতন থাকতো, কাজের মেয়েদের রান্না বান্না করাতো, ঘর পরিষ্কার করাতো, সব কিছু কাজের মেয়েদের করাতো, আছে কাজের মেয়ে হয়ে গেল, কাজের মহিলা হয়ে গেল। আর ভাবতে খুব অবাক লাগতেছে। বাই দ্য ওয়ে, আচ্ছা, আপনাকে দেখে তো মনে হচ্ছে না যে আপনি কাজের মহিলা। আচ্ছা, আপনি আমার এখানে কি কাজ করার জন্য আসছেন, নাকি অন্য কোনো প্ল্যান আছে আপনার? আরে না না ভাইজান, আপনি এসব কি কইতাছেন? আমি অন্য প্ল্যান নিয়ে আইছি। না ভাইজান, আমি ফ্যাটের দায়ে আপনার বাসায় কাজ করতে আইছি, কিন্তু মতলব নিয়ে আসি নাই। আরে আরে, আপনি এভাবে আউ করতেছেন কেন? আর আপনার শরীরে এত আঘাতের চিহ্ন কেন? আমাকে একটু খুলে বলুন তো। আরে ভাইজান, গরিব মানুষের কথা আর কি শুনবেন? আমি আইছি ভাইজান ফ্যাটের দায়ে কাজ করতে, তো ভাইজান আপনি কি কাজ দিবেন? হ্যাঁ, অবশ্যই আপনাকে কাজ দেব, কিন্তু যাকে কাজ দেব, যে আমার বাসায় কাজ করবে, তার বিষয়ে তো অবশ্যই জানার অনেক কিছুই আছে। তার বিষয়ে যদি না জানি, তাহলে দেখা গেল আমি অফিসে গেলাম, এদিক থেকে আমার বাসা পুরো খালি করে দিল, তাহলে তো হবে হবে না, তার বিষয়ে আমার জানতে হবে। না না ভাইজান, এগুলো আপনি কি কইতাছেন? আমি মানুষের কাছ থেকে ছায়া খাইতে রাজি আছি, কিন্তু কারো জিনিসের দিক দিয়ে স্যার আমার কোনো লোভ নাই। সেটা নয়, বুঝলাম যে আপনার অন্যের জিনিসের প্রতি কোনো লোভ নাই, কিন্তু একটা মানুষকে তো আর বাইরের থেকে চেনা যায় না, তার ভিতরে কি আছে, তার মন মাইন্ডটা কেমন, এটাও তো দেখতে হয়। সেক্ষেত্রে যেহেতু আপনি আমার এখানে কাজ করবেন, অবশ্যই আপনাকে যাচাই বাছাই করে তো আমি কাজ দিব। আর আমি চাইবো আপনি আপনার স্বেচ্ছায় আপনি আপনার অ্যাড্রেসগুলো এবং আপনার বায়োডাটাটা আপনি আমাকে দিবেন, এবং আপনার শরীরে এত আঘাতের চিহ্ন কেন, এই বিষয়টা আপনি আমাকে ক্লিয়ার করবেন। স্যার, আপনি যা বলছেন ঠিক বলছেন। বাইরের থেকে ভিতরটা মানুষের চেনা যায় না। ভাইজান, আমি গরিব হইতে পারি, কিন্তু আমি চোর না। দেখেন, আমি সৎভাবে ইনকাম করতে চাই, কিন্তু অসৎ পথে না। দেখেন ভাইজান, আমি যদি অসৎ পথে ইনকাম করতাম, তাহলে এতদিনে আমি লাখ লাখ টাকা ইনকাম করতাম। আমি অসৎ পথে টাকা পয়সা আমি ইনকাম করতে চাই না। আমি সৎ পথে 1 টাকা ইনকাম করে খাইতে চাই। ভাই সাহেব, আপনি জানি একটা কি কথা বললেন, আমার শরীরে আঘাতের চিহ্ন কেমনে? এই কথাটা নাই বলি, এটা আবার অনেক বড় কাহিনী, অন্য একদিন বলবো না, সময় করে। এখন ভাই সাহেব, আপনি কি কাজের মহিলার চাকরিটা আমারে দিবেন? দিলে বলেন, আর না দিলেও বলেন, আমি এনতে জায়গা। অবশ্যই আপনাকে কাজে নিব, আপনাকে কাজে নিব বলেও তো
বাসার ভিতরে আপনাকে ঢুকাইছি। আচ্ছা, আপনি কি বললেন আপনার আঘাতের কথা আপনি পরে এক সময় আমাকে বলবেন? না, আমি সবসময় সময় পাই না। এখন সময় আছে, এখন ফ্রি আছি। এখন আমাকে বলতে হবে যে আপনার এই আঘাতের চিহ্নগুলো কেন হয়েছে। এমনও তো হতে পারে যে আপনি অন্যের বাসায় কাজ করতে যেয়ে অন্যরা কেউ আপনাকে আঘাত করিয়েছে। এমনও তো হতে পারে যে আপনি অন্য কারোর বাসায় আপনি চুরি করতে যেয়ে ধরা খেয়েছেন, সেই জন্য আপনাকে অনেক মারধর করেছে। হতে পারে না? হতে পারে। এই জন্যই আপনাকে এখন বলতে হবে আমার সামনে যে আপনার শরীরে এভাবে আঘাতের চিহ্নগুলো কিভাবে হলো। দেখেন ভাইজান, আপনারা তো আমি আগেই বলছি যে আমি চোর না। আর কি বলছেন, আমার কাহিনীর কথা আপনি শুনতে চান? আচ্ছা, যেহেতু আপনি শুনতেই চান তাহলে আমি বলি, শোনেন। বলেন, আপনি বলুন, আমি শুনতে চাই। কারণ আপনি আমার বাসায় কাজ করবেন, অবশ্যই আপনার সম্পর্কে আমার জানার প্রয়োজন আছে। আর সারা শরীরে আপনার আঘাতের চিহ্ন রয়েছে, তাহলে তো অবশ্যই এটা আমার শুনতে হবে কেন আপনার শরীরে এত আঘাতের চিহ্ন। আসলে ভাইজান, আমাকে আমার পরিবার থেকে একটা ছেলের সাথে বিয়ে দেয়, যাকে আমার পছন্দ ছিল না, কিন্তু আমার পরিবার মন রক্ষাতে সেই বিয়েটা আমার করতে হয়। জানেন ভাই, একটা ছেলেকে আমি খুব ভালোবাসতাম, আমার জীবনের থেকেও তাকে বেশি ভালোবাসতাম। আমার পরিস্থিতির শিকার হয়ে বাবা মার পছন্দের পাত্রকে বিয়ে করতে বাধ্য হই। ভাই, আমার বাবা মা যার সাথে বিয়ে দিয়েছিল সেই মানুষটা আমাকে খুব ভালোবাসতো, আর জীবনের থেকে বেশি ভালোবাসতো আমাকে। তার লাইফে আমাকে অনেক গুরুত্ব দিত। আমার লাইফে আমি তাকে কখনোই গুরুত্ব দেইনি, তাকে আমি ভালোবাসিনি, তাকে আমি সহ্যই করতে পারতাম না। কারণ আমি অন্য এক ছেলেকে ভালোবাসি, তাকে আমি ভালোবাসি, আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। একদিন আমি আমার স্বামীর সংসার রেখে আমি আমার ভালোবাসার মানুষের হাত ধরে এই শহর থেকে অন্য শহরে চলে যাই। আমি আমার ভালোবাসার মানুষের সাথে গিয়ে বেশ কয়েকদিন ভালোই যাচ্ছিল, হঠাৎ করে কি থেকে যে কি হয়ে গেল। আমার সেই ভালোবাসার মানুষটা আমাকে আর ভালোবাসে না, আমাকে রেখে সে কোথায় জানি চলে গেল। হঠাৎ কিছুদিন পর সেই লোকটা আবার বাসায় ফিরে আসে। আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে তুমি কোথায় চলে গেছো, এই কথা জিজ্ঞেস করাতে সে আমাকে অনেক মারধর করে। এভাবেই চলতে থাকে আমার সাথে অন্যায় অত্যাচার। জানেন ভাই, আমি কিন্তু কোন কারণে না পেয়ে এই কাজের মেয়ে হয়ে মানুষের বাড়িতে বাড়িতে, মানুষের দুয়ারে দুয়ারে একটা কাজ খুঁজতেছি। কি করব ভাই বলেন, আমার তো পেট আছে, আমার তো পেট চালাতে হবে, আমার তো জীবনটা বাঁচাতে হবে। কিন্তু উপায় না পেয়ে আপনার বাসায় আসছি কাজের মেয়ের চাকরি নেওয়ার জন্য। ভাই বিশ্বাস করেন, আমার অন্যের জিনিসের প্রতি আমার কোনো লোভ নেই। আপনি আমার নিশ্চিন্তে চাকরিটা দিতে পারেন। আপনি যদি আমাকে চাকরিটা দেন, আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। প্লিজ ভাই, আমাকে আপনি চাকরিটা দেন। ও আচ্ছা, আপনার কথা সব শুনলাম, সবই বুঝলাম। আচ্ছা, আপনার বাবা মা যে ছেলেটার সাথে আপনাকে বিয়ে দিয়েছিল, সেই ছেলেটা দেখেন তো আমি কিনা। বাবু, তুমি তাহলে এই বাড়িটা কি তোমার? হ্যাঁ, আমি সেই ছেলে, যে ছেলের সাথে তোমার বাবা মা তোমাকে বিয়ে দিয়েছিল। আর হ্যাঁ, এই বাড়িটাও আমার। এই বাড়ির মতো আরও দুটা বাড়ি আমার ঢাকা শহরে আছে, এবং আমার 3টা ফ্যাক্টরি আছে। আমি সেই ছেলে, যে ছেলেকে তুমি একদিন ফেলে রেখে চলে গিয়েছিলে। তোমার কি মনে আছে? তোমাকে কোনো অংশে আমি কোনো ত্রুটি রাখি নাই, কোনো ভালোবাসার কমতি দিই নাই। আর সেই ছেলেকে তুমি রেখে একদিন চলে গেছিলে অন্য একটা ছেলের হাত ধরে। আমি সেদিনই বুঝতে পেরেছিলাম আসলে তুমি কখনো না আমাকে ভালোবাসতে পারোনি। আর ভালোবাসবা কিভাবে? কারণ তোমার তো অন্য জায়গায় অ্যাফেয়ার ছিল। আমি কখনো ভাবতে পারি নাই যাকে আমি এত বেশি ভালোবাসলাম, যাকে আমি আমার জীবনের সব বেশি ভালোবাসলাম, ওই মানুষটা অন্য একটা ছেলের সাথে কথা বলে। আমি সেদিনকে বুঝতে পেরেছিলাম যে তোমাকে এত ভালোবাসার প্রতিদান আমার একদিন এই দিনটা দেখতে হবে। আমি সেদিনকে বুঝতে পেরেছিলাম তুমি আমাকে ধোঁকা দেবে, কারণ আমি বিয়ে করেছিলাম শুধুমাত্র তোমার বাবা মার মুখের দিকে তাকিয়ে। হ্যাঁ, তোমার বাবা মা তোমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসতো, আর তুমি ছিলে তোমার বাবা মার একটা মাত্র মেয়ে। আর তোমার বাবা মা তোমাকে খুব ভালোবাসতো। তোমার বাবা মা সেদিন আমাকে একটা কথা বলেছিল, বাবা, আমার কলিজার টুকরা মেয়েটাকে তোমার হাতে তুলে দিলাম, তুমি আমার মেয়েটাকে দেখো, তুমি আমার মেয়েটাকে যত্নে রেখো।
তুমি কখনো আমার মেয়েটাকে আঘাত দিও না, তুমি কখনো আমার মেয়েটাকে মারধর করো না। যদি কোনো ধরনের অপরাধ করে থাকে তাহলে তুমি আমাকে বলো, সেই বিষয়টা আমি দেখব। বাবা, একটা মাত্র মেয়ে আমার একটা মাত্র মেয়ে, আমার আদরের মেয়ে, আমার মা মরা মেয়েটাকে আমি এত কষ্ট করে বড় করেছি। কোনোদিন তার অভাব বুঝতে দিইনি, কোনোদিন তার কষ্ট বুঝতে দেয়নি, কোনোদিন তার মায়ের অভাব আমি বুঝতে দিইনি। বাবা, আমরা মুসলমান, প্রতিটা পিতামাতারই কর্তব্য সন্তান যখন বড় হয় তার সেই সন্তানকে বিয়ে দেওয়ার। আমিও সেম কাজটা করলাম। বাবা, আমি জানি আমার মেয়ের একমাত্র যোগ্য তুমি। আমি তোমার হাতে আমি আমার মেয়েটাকে তুলে দিয়েছি। আর সেদিনকে তোমার বাবার চোখের দিকে তাকায় আমি তাকে একটা কথা বলেছিলাম, বাবা, আপনি যেমন আপনার মেয়েটাকে ভালোবাসেন, আমিও আপনার মেয়েটাকে আপনার ছাড়া দ্বিগুণ ভালোবাসবো। কোনোদিন তার বাবার অভাব বুঝতে দেব না, কোনোদিন তার মায়ের অভাব বুঝতে দিব না। আমি না কোনোদিন তোমার বাবার অভাবও বুঝতে দিই নাই, কোনোদিন তোমার মায়ের অভাব আমি বুঝতে দিই নাই। আর তুমি কি করলা? তুমি দিন শেষে আমাকে তুমি কষ্টে রেখে, আমাকে তুমি বিপদে ফেলে তুমি চলে গিয়েছিলে। তোমার কি মনে পড়ে? তোমার কি মনে পড়ে সেই দিনের কথা, যেদিন আমার খুব কষ্টে দিন যায়, যেদিন আমার চাকরি ছিল না, যেদিন আমার পকেটে একটা টাকা ছিল না, সেই অভাবের দিনে না তুমি আমাকে রেখে চলে গিয়েছিলে। তারপরেও আমি অভাবে থাকার পরেও না আমি তোমাকে কখনো অভাব বুঝতে দিইনি, আমি তোমার কোনো জিনিসের কমতি রাখি নাই, আমি তোমাকে যত্নে রেখেছিলাম। আর তুমি আমার সেই ভালোবাসাটাকে নিয়ে তুমি এই খেলাটা খেলেছিলে। আমি সেদিন বুঝতে পেরেছিলাম আসলে তুমি ভালোবাসার কাঙ্গাল না, তুমি ছিল ধোঁকার কাঙ্গাল। আমি জানতাম ওই ছেলেটা তোমাকে ধোঁকা দেবে। কারণ কি জানো? কারণ হচ্ছে বিয়ের পর যদি কোনো মেয়েকে কোনো ছেলে ভালোবাসে, তাকে বিয়ে করে সংসার করার জন্য ভালোবাসে না, তার শুধুমাত্র ওই দেহটা পাওয়ার জন্যই না একটা ছেলে ভালোবাসে। আর হ্যাঁ, আমি মানতেছি যে আমার সাথে বিয়ে হওয়ার আগে তোমার একটা ছেলের সাথে অ্যাফেয়ার ছিল। তুমি তো সেদিন বলতে পারতে তোমার বাবার সাথে, তুমি বলতে পারতে না? তুমি তোমার বাবাকে, মানলাম তোমার বাবাকে তুমি আর হ্যাঁ, আমি মানতেছি যে আমাদের বিয়ে হওয়ার আগে তোমার একটা ছেলের সাথে অ্যাফেয়ার ছিল। তুমি তো বিয়ে হওয়ার আগে তোমার বাবাকে বলতে পারতে, তুমি তো একবার আমাকেও বলতে পারতে বিয়ে হওয়ার আগে যে দেখো আমি একটা ছেলেকে ভালোবাসি, আসলে তোমার সাথে আমি কখনো বিয়ে করতে পারবো না, তাহলে তো বিয়েটা আমি ভেঙে দিতে পারতাম। কেন বলো না সেদিন? কেন বললে না তুমি সেদিন কেনা? আর তুমি আমাকে বিয়ে করে আমার সংসারে এসে আমার সুন্দর একটা জীবনটাকে তুমি কাছে গ্লাসের মতন টস নস করে দিলে কেন? কি অন্যায় করেছিলাম আমি? কি অপরাধ করেছিলাম আমি? তুমি আমাকে বলো। আচ্ছা, আমি কি ভুল করেছিলাম তোমাকে বিয়ে করে? আমি কি ভুল করেছিলাম তোমার বাবার চোখের দিকে তাকিয়ে কথা বলে? হ্যাঁ, আমি কি অন্যায় করেছিলাম তোমাকে বিয়ে করে? না, আমি অন্যায় করি নাই। আমি না তোমার বাবাকে খুব সম্মান করতাম, এখনো তোমার বাবার মতো একটা মানুষ হয় না। আর হ্যাঁ, তুমি না আমার পুরো লাইফটাকে না কাছে গ্লাসের মতন ভাঙে চুরমার করে দিয়েছো। আসলে না তোমাকে দেখলে না আমার জেদ আসে, প্রচুর রাগ আসে যে আমি কাকে বিয়ে করেছিলাম, কাকে আমার সংসারে এনেছিলাম, কার সাথে আমি আমার 10টা বছর জীবনযাপন করেছিলাম। আমার না ভাবতে খুব ঘৃণা করে যে আমার স্ত্রী তুমি ছিলে, তোমার মতন লোভী একটা মেয়ে ছিল আমার স্ত্রী। আজকে আমি লাখ লাখ টাকার মালিক, আজকে আমি লাখ লাখ টাকার মালিক। তুই কি বলেছিলি? যে আমি ধ্বংস হয়ে যাব, আমি আমার জীবনে কোনো কিছু করতে পারবো না। কি আমি করে দেখাইনি? আমি করে দেখাইতে পারছি, আমি করে আনছি। আর তুমি কি করেছিলে? তুমি আমাকে রেখে তুমি ওই ছেলের সাথে চলে গিয়েছিলে, ওই ছেলের হাত ধরে তুমি পালিয়ে গিয়েছিলে। আর সেই ছেলেই তোমাকে ইউজ করে ডাস্টবিন ছুঁড়ে এভাবে ছুঁড়ে মারছে তোমাকে। আর তুমি অবশেষে আমারই বাসায় কাজের মেয়ে হয়ে কাজ নিতে আসছো, আমারই বাসার দরজায়। ছি, আমার লজ্জা করে, আমার ঘৃণা করে তোমার দিকে তাকায় কথা বলতে। তোমার লজ্জা থাকা উচিত। আসলে আল্লাহ ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয় না। আল্লাহ না তোমাকে সেটা বাস্তবে দেখাই দিল যে আল্লাহ ছেড়ে দিতে পারে কিন্তু ছাড় দিতে পারে না। তোমাকে না সেই শিক্ষাটা আল্লাহই দিয়েছেন, আমার কোনো কিছু আর করা লাগে নাই। আর হ্যাঁ, আমি ভেবেছিলাম তোমাকে আমার বাসায় কাজের মেয়ে হিসেবে রাখবো। আরে যে মেয়ে তো একটা সুন্দর সংসার ভেঙে দিতে পারে, যে মেয়ে তো সুন্দর সংসারটাকে মাটি করে দিতে পারে, সেই মেয়ে না আমার বাসায় চাকরানির কাজও করতে পারে না। কারণ তোর মতো মেয়েকে দিয়ে আমি আমার বাসার একটা গ্লাস পর্যন্ত পরিষ্কার করাবো না, তোর হাতের এক গ্লাস পানি পর্যন্ত আমি খাবো না। তোদের মতো মেয়েদের না শিক্ষা পাওয়া উচিত
এর আগে তো অনেক মেয়ের জীবনে না এমন ঘটনা ঘটে গেছে বুড়ি বুড়ি, তোরা কি ওখান থেকে শিক্ষা নিতে পারিস না? তোরা শিক্ষা নিতে পারিস না? তোরা কি করিস জানিস? তোরা স্বামীর সংসারে যে স্বামী তোদেরকে কোনো জিনিসের অভাব দেয় না, আর সেই স্বামীকে প্রতিনিয়ত নির্যাতন, মানসিক নির্যাতন করিস তোরা। এই ছেলেকে তোরা না পাগল করে দিস তোরা। তোদের মতো নারীরা আছে, একটা সংসার কিভাবে ভাঙতে হবে, একটা মানুষের কিভাবে পাগল করে রাস্তায় ছুড়ে মারতে হবে না, সেটা না তোরা ভালো করে জানিস। তোদের মতো নারীরা না এটা খুব ভালো জানে, বুঝছো? তোরা আছে ছলনাময়, তোরা আছে ছলনাময় নারী, তোরা একটা পুরুষকে ধ্বংস করে দেওয়ার মতন 1 নম্বর হাতিয়ার তোরা। তোদের মতন নারীদের না কেউ সংসার করবে না তোদেরকে নিয়ে সবাই ইউজ করবে, ডাস্টবিনে ছুঁড়ে ফেলা দেবে টিস্যু পেপারের মতো। দেখো, আমি তো ভুল করছি, আমার নিজের ভুলটা বুঝতে পারছি। আমার বাবা যা করছে আমার ভালোর জন্যই তো করছে, কিন্তু সেই সুখটা তো আর আমি ধরে রাখতে পারলাম না। এখন তুমি আমাকে মাফ করে দাও। দেখো আমি কোথায় যাব? মাপ? মাপ? কিসের মাপ? কিসের মাপ? তুই কি পারবি একটা কাঁচের গ্লাসকে হাতের থেকে ফেলে দিয়ে পুরো ভেঙে যাওয়ার পরে ওই কাঁচের গ্লাসটা জোড়া লাগাই দিতে? তুই কি পারবি একটা সুন্দর সংসারটাকে জোড়া লাগাই দিতে? তুই যে আমার, তোকে তো আমি তো বিয়ে করে আনছিলাম, তোকে তো আমি বিয়ে করে তো আমার সংসার আনছিলাম। তুই আমার সংসারে থাকার পরেও তুই পয় পুরুষের সাথে, তোর বিয়ে হওয়ার আগে তোর নাগরের সাথে তুই কথা বলে তার সাথে তুই যে একান্ত সময় কাটাইছিস, তোর কি লজ্জা করে না? দেখো আমি তো বুঝতে পারিনি, আমাকে এখন একটু তুমি মাফ করে দাও। তোমার পায়ে আমাকে ঠাঁই দাও। কি? তুই কি বলবি? আমার পায়ের নিচে ঠাই তোকে আমি দিব? তুই তো আমার পায়ের জুতোর যোগ্য না, তুই তো আমার পায়ের জুতোর তলার যোগ্য না। তোর মতো মেয়ে না শুধু রাস্তায় বানায়, কারোর বাসা না সংসার করার জন্য বানায় না, কারোর সংসার করার জন্য বানায় না, রাস্তায় বানায় 200 টাকার টিস্যু পেপারের মতো ছুঁড়বে, ডাস্টবিনে ফেলবে। তুই আজকে যেমন এই ঝুলানে মানুষের বাসার দরজায় যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতেছিস না, তোর ভবিষ্যতেও না এরকম ঘুরতে হবে শুধুমাত্র কাজের জন্য। তোর না কোনো জায়গায় কাজ তো দূরের কথা, মানুষ তোকে দেখার পরে না থুতু মারবে। তেমন বাসা থেকে বেরো, বেরো, বসে আছিস কেন?